বন্ধুত্ব থেকে শুরু আর শেষে গড়ালো রক্তাক্ত প্রতিশোধে। শুরুতে তারা বন্ধু হলেও দুজনেই একই রকম ক্ষমতা চাইত। এটাই তৈরি করে মতভেদ। পজিশন আর পাওয়ার নিয়ে সংঘর্ষ বাড়তে থাকে। ইডি আমিন গোপনে নিজের একটি স্পেশাল আর্মি পর্যন্ত তৈরি করতে শুরু করে ওবোটেকে সরানোর জন্য। কিন্তু খবর ফাঁস হয়ে যায়। ওবোটের সঙ্গে সঙ্গে আমিনকে ডিমোট করে সর্বমোট বাহিনীর প্রধান থেকে করে দেয় শুধু কমান্ডার অফ দি আর্মি। এতেই আমিনের মধ্যে জমে ওঠে ভয়ঙ্কর রাগ। তার চোখে এখন দুটো লক্ষ্য: প্রথম, প্রেসিডেন্টের চেয়ার; দ্বিতীয়ত, ওবোটের পতন। কিন্তু প্রতিশোধ সে সরাসরি নেয়নি, বরং জনগণের দিকে ফিরে যায়, গ্রামে যায়, মানুষের সঙ্গে নাচে, কথা বলে, তাদের সমস্যায় সাহায্য করে। ধীরে ধীরে মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। আপনার শুনলে অবাক হবেন, ঠিক তখনই সে শুরু করে আরেক খেলা, ওবোটের বিরুদ্ধে অপপ্রচার। যে নাম আগেই ছিল স্মাগলিংয়ের কারণে নোংরা, আমিন সেটাকেই অস্ত্র বানায়। জনগণের চোখে ওবোটেকে সে তুলে ধরে একজন দুর্নীতিগ্রস্ত নেতা হিসাবে। এরপর শুরু হয় সেই অধ্যায় যেখানে একসময়কার বন্ধু হয়ে ওঠে ভয়ঙ্কর শত্রু, আর উগান্ডার ইতিহাস মরে যায় সম্পূর্ণ নতুন পথে। একটা বিদেশ সফর আর তার সুযোগেই পুরো দেশ দখল করে নিল এক মানুষ, যার হাতে শুরু হলো উগান্ডার সবচেয়ে অন্ধকার অধ্যায়। বন্ধুত্ব ভেঙে গেল, ক্ষমতা বদলে গেল, আর জন্ম নিল ভয়ঙ্কর এক শাসক। 25শে জানুয়ারি 1971 ওবোটে সিঙ্গাপুরে কমনওয়েলথ সামিটে যোগ দিতে দেশ ছাড়তে ইডি আমিন পরিকল্পনা অনুযায়ী নিজের বিশ্বস্ত সেনাদের নিয়ে দখল করে নেয় এয়ারপোর্ট, প্রেসিডেন্টের অফিস, ওবোটের ব্যক্তিগত বাসভবন। এই সুযোগেই সে নিজেকে উগান্ডার নতুন প্রেসিডেন্ট ঘোষণা করে। এর আগেই ইডি আমিনের অপপ্রচার জনগণের মনে ওবোটের বিরুদ্ধে বিরোধ তৈরি করেছিল, আর তার ফ্রেন্ডলি আচরণ মানুষকে তাকে বিশ্বাস করিয়েছিল। ফল, জনগণ সহজেই তাকে প্রেসিডেন্ট হিসাবে মেনে নেয়। সেখান থেকেই শুরু হয় উগান্ডার কালো অধ্যায়। এক রহস্যজনক চাল। প্রেসিডেন্ট হওয়া মাত্রই আমিন ঘোষণা করে ওবোটে উগান্ডায় ফিরে আসতে পারবে না। এরপর পুরো দেশে ছড়িয়ে দেওয়া হয় ভয়ের বার্তা। যে কেউ ওবোটের সমর্থক, সরকার জানলে তাকে হত্যা করা হবে। এই ভয়কে বাস্তব করতে আমিন তৈরি করে একটি গোপন কিলার আর্মি, যার অস্তিত্ব সম্পর্কে জানত শুধু আমিন নিজেই। এদের কাজ ছিল যাকে সন্দেহ করবে, যে আমিনের বিরুদ্ধে দাঁড়াবে, তাকে গোপনে হত্যা করা। তার ক্ষমতা এতটাই ছিল যে শুধুমাত্র সন্দেহর ভিত্তিতে পুরো একটি ট্রাইবকেও নিশ্চিহ্ন করে দিত। এভাবেই নির্মমভাবে হত্যা করা হয় আচলি এবং লাঙ্গো জনগোষ্ঠীকে। তাদের অপরাধ ছিল তারা ওবোটেকে সমর্থন করেছিল। এই সব হত্যার পেছনে আমিনের যুক্তি ছিল আরও অদ্ভুত। এক রাতে স্বপ্নে নাকি ঈশ্বর তাকে নির্দেশ দিয়েছেন দেশের সব এশিয়ানদের বের করে দিতে হবে, কারণ তার দাবি এরা না গেলে আবার ব্রিটিশরা উগান্ডা দখল করবে। সেই সময় উগান্ডার প্রায় 60% অর্থনীতি ছিল ভারতীয় ব্যবসায়ীদের হাতে। হাজার হাজার এশিয়ান, বিশেষ করে ভারতীয়, তখন উগান্ডায় ব্যবসা ও বাণিজ্য নিয়ন্ত্রণ করত। আর সেই স্বপ্নের অজুহাতে আমিন তাদের দেশ ছাড়তে বাধ্য করে, যা উগান্ডার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর সিদ্ধান্ত হিসাবে পরিচিত। একটা শাসক যখন ক্ষমতার ভয়কে পাগলামিতে পরিণত করে, তখন দেশ বদলায় না, দুঃস্বপ্ন জন্ম নেয়। বন্ধুসুলভ হাসির আড়ালে লুকানো ছিল এক ভয়ঙ্কর রুম, যেখানে মানুষ নয় বরং দানব তৈরি হয়েছিল। ইডি আমিন এর একটাই ভয় ছিল, যাতে বিদেশিরা ভবিষ্যতে উগান্ডার বিরুদ্ধে কোনো শক্তি না হয়ে ওঠে। তাই সে আদেশ দিল, যে বিদেশি থাকুক সবার সম্পত্তি বাজেয়াপ্ত, সবার জন্য উগান্ডা ছাড়ার নির্দেশ। যারা মানতে চাইত না তাদের ধরে নিয়ে যাওয়া হতো ইডির গোপন কনসেন্ট্রেশন ক্যাম্পে। আপনারা জানেন কি, ধীরে ধীরে এই ক্যাম্পগুলো পরিণত হয় গণহত্যার কারখানায়। এশিয়ান হোক বা স্থানীয় ট্রাইব, সবাইয়ের ওপর একই নির্দয় অত্যাচার। আর আশ্চর্য ব্যাপার হলো, ইডি নিজেই এসব ক্যাম্পে হাজির হতো নিশ্চিত হতে টর্চার ঠিকমতো হচ্ছে কিনা। তার সৈন্যরা ভিকটিমদেরকে নিয়ে ঢুকত টর্চার চেম্বারে। দরজা বন্ধ হতেই শুরু হতো নরক। কখনো বিষাক্ত গ্যাস, কখনো ইলেকট্রিফাইড ঘর, মেঝেপে পানি, আর বাঁচার কোনো পথ নেই। চিৎকার, আর্তনাদ, কেউ শুনত না। দরজা খোলা হতো শুধু তখনই যখন ভিকটিম মারা যেত। মৃতদের দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হতো কুমিরেদের ঝাঁকে।
কখনো ইদি নাতি মানুষের কাঁচা মাংসও খেত। আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা ছিল তার সেই গোপন রুম, যার অস্তিত্ব কেউ জানত না। সত্য প্রকাশ পায় তখন যখন একদিন তার পঞ্চম স্ত্রী চুপিসারে সেই রুমে ঢুকে পড়ে। আর সে দেখে ঘরের ভেতর পড়ে আছে অসংখ্য লাশ, অনেকের অঙ্গ কাটা, নাক, ঠোঁট, লিভার, এমনকি যৌন অঙ্গ। মানুষের সামনে সে ছিল বন্ধুসুলভ, কিন্তু গোপনে সে ছিল ভয়ঙ্কর এক দানব। একবার এক ইন্টারভিউতে সে নিজেই বলে ফেলেছিল, চিতার মাংস না, মানুষের মাংস আরো নরম। এভাবেই ধীরে ধীরে তার আসল মুখ পুরো জাতির সামনে বেরিয়ে আসে, এক শাসকের নয়, এক দুঃস্বপ্নের। সময়ের সঙ্গে সঙ্গে তার পাগলামি আরো বাড়তে থাকে। ভয়ের শাসনই তার একমাত্র কৌশল। ইদি আমিন নিজেকে হিটলারের সরাসরি উত্তরসূরি মনে করত। যেভাবে হিটলার গণহত্যা চালিয়েছিল, তেমনি সে বিশ্বাস করত এশিয়ানদের নিয়েও তা করা যাবে। মধ্যবর্তী সময়ে সে টর্চার চেম্বারগুলোকে গ্যাস চেম্বারে রূপান্তরিত করত। প্রায় 4 লাখ মানুষ তার হাতে প্রাণ হারিয়েছিল। 1973 সালে উগান্ডার ভয়ঙ্কর কর্মকাণ্ড সোভিয়েত ইউনিয়নের নজরে আসে। পাশাপাশি কেনিয়ায় পশ্চিমা দেশগুলোর প্রভাব বেড়ে যায়। ভাবতে পারেন, একজন শাসক যার নাম উচ্চারিত হলে মানুষের রক্তে শীত নেমে আসত। হ্যাঁ, ইদি আমিন অস্ত্রশক্তি বাড়ানোর নেশায় তানজানিয়ায় হামলা চালিয়েছিল সে, কিন্তু যুদ্ধের ময়দানে ভেঙে পড়ে শেষমেশ পরাজিত হয় অপার ক্ষমতার এই দানব। হার মেনে সে পালায়, প্রথমে লিবিয়া, তারপর আশ্রয় নেয় সৌদি আরবে, এবং 16 মে 2003 অর্গান ফেলিওরের ধাক্কায় তার জীবন থেমে যায় চিরতরে। এভাবেই ইতিহাস থেকে মুছে যায় এক অদ্ভুত অন্ধকার মানুষ, যার কাছে নৃশংসতা ছিল নিত্যদিনের অভ্যাস, আর যার তাণ্ডব এখনো ইতিহাসের পাতায় দগদগে দাগ হয়ে আছে। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটিতে লাইক দিবেন, আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।